ওকে, আমরা আজকে শুরু করি। হায়ার ম্যাথমেটিক্স এর বীজগাণিতিক রাশি, অ্যালজেব্রিক এক্সপ্রেশন। আমরা কনসেপ্ট গুলো ক্লিয়ার করব। দেখো, অ্যালজেব্রিক এক্সপ্রেশন বীজগাণিতিক রাশি কি? রুট এক্স 2x টু দি পাওয়ার -1 প্লাস 3, এটা একটা বীজগাণিতিক রাশি, কারণ এখানে ভেরিয়েবল আছে, চলক আছে, তারপর প্লাস মাইনাস এই টাইপের চিহ্নগুলো আছে। এটাকে বীজগাণিতিক রাশি বলা যায়। অর্থাৎ বীজগাণিতিক রাশি হওয়ার জন্য তেমন কোনো শর্ত লাগে না। আমরা আরেকটা বীজগাণিতিক রাশি দেখি। দেখো, আরেকটা বীজগাণিতিক রাশি, এটার মধ্যেও কিন্তু চলক আছে, বীজগাণিতিক রাশি। তবে এই দুইটার মধ্যে পার্থক্যটা দেখো। প্রথমটার মধ্যে চলকের পাওয়ার বিভিন্ন রকম ছিল, ভগ্নাংশ ছিল, যেমন এখানে হাফ, ফ্র্যাকশন ছিল, নেগেটিভ ছিল। আর পরেরটার মধ্যে দেখো, পরেরটার মধ্যে কেমন 4 3 2 1 পাওয়ার। আবার এখানে এক্স নাই, ভেরিয়েবল নাই মানে ভেরিয়েবলের পাওয়ার 0 ধরতে পারি। তাহলে পাওয়ার গুলা কি? পাওয়ার গুলা হইল 0 অর ন্যাচারাল নাম্বার। তাহলে যেই অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মধ্যে, যেই বীজগাণিতিক রাশির মধ্যে পাওয়ার গুলো কি হয়, 0 অর ন্যাচারাল নাম্বার হয়, সেই বীজগাণিতিক রাশিকে আমরা বলি কি? পলিনোমিয়াল। পলিনোমিয়াল হওয়ার জন্য ভেরিয়েবলের পাওয়ার মানে বহুপদী হওয়ার জন্য এক্স এর পাওয়ার হতে হবে ন্যাচারাল নাম্বার অর 0। এতক্ষণে তোমরা বুঝতে পেরেছ এখানে যেই দুইটাই বীজগাণিতিক রাশি, তবে দ্বিতীয়টা পলিনোমিয়াল, বহুপদী। প্রথমটাকে বহুপদী বলা যাবে না। দুইটাই বীজগাণিতিক রাশি। স্ট্যান্ডার্ড ফর্ম অফ পলিনোমিয়াল, বহুপদীর আদর্শ রূপ কি? এই যে পাওয়ার গুলা যদি আস্তে আস্তে বড় থেকে ছোট হয়, তাকে আমরা বলি আদর্শ রূপ। অর্থাৎ এখানে যেই পলিনোমিয়ালটা আছে, বহুপদীটা আছে, সেটা আদর্শ রূপেই আছে, স্ট্যান্ডার্ড ফর্মে আছে। অর্থাৎ পাওয়ার গুলা যদি ডিসেন্ডিং অর্ডারে থাকে, তখন আমরা ওই পলিনোমিয়ালটাকে বলি স্ট্যান্ডার্ড ফর্মে আছে, আদর্শ রূপে আছে। আশা করি বুঝতে পেরেছ। দেখো, ডিগ্রি অফ এ পলিনোমিয়াল। আমরা একটা পলিনোমিয়াল লিখি, 5x টু দি পাওয়ার 4 3x কিউব 6x স্কয়ার প্লাস 2x মাইনাস 3। অবশ্যই এটা পলিনোমিয়াল। এতক্ষণ তোমরা যেটা শুনেছ সেটার সাথে মিলে গিয়েছে। এটা বহুপদী। এটার ডিগ্রি কত? এটার ডিগ্রি হইল 4, মানে ম্যাক্সিমাম পাওয়ারটাই হইল ডিগ্রি, মাত্রা। তাহলে এটার মাত্রা হইল 4। লিডিং টার্ম অফ এ পলিনোমিয়াল, বহুপদীর মুখ্য পদ, যেটার মধ্যে ডিগ্রিটা আছে, যেই পদের মধ্যে, যেই টার্মটার মধ্যে, তাকে বলা হয় লিডিং টার্ম, মুখ্য পদ। তাহলে লিডিং টার্ম কোনটা? 5x টু দি পাওয়ার 4। লিডিং কোএফিসিয়েন্ট অফ এ পলিনোমিয়াল, বহুপদীর মুখ্য সহগ। মুখ্য পদের মধ্যে যে কোএফিসিয়েন্টটা, মানে লিডিং টার্মের কোএফিসিয়েন্টটা হলো লিডিং কোএফিসিয়েন্ট, মুখ্য পদের সহগটা হলো মুখ্য সহগ। তাহলে মুখ্য সহগকে পাই লিডিং কোএফিসিয়েন্ট। ওকে, আর এটা হইলো ধ্রুবপদ, কনস্ট্যান্ট টার্ম। এটা হলো ধ্রুবপদ, যেটার সাথে ভেরিয়েবল থাকে না। এত সময়ের আলোচনায় আমরা বুঝতে পেরেছি, যেমন মনে করো তোমাকে একটা নাম্বার দিয়ে দিল 2, কোশ্চেন করা হইলো এটা কি পলিনোমিয়াল, এটা কি বহুপদী? আনসার হবে ইয়েস, কারণ হইল
এটাকে তুমি 2x⁻0 লিখতে পারতেছো, আর পাওয়ার 0 হইলে ওটা অ্যাকসেপ্টেবল পলিনোমিয়ালের জন্য। তোমাকে যদি বলা হয় 3/2, এটা কি পলিনোমিয়াল? হ্যাঁ, এটা পলিনোমিয়াল, কারণ এটাকেও তুমি এইভাবে লিখতে পারো। যদি বলা হয় -3 পলিনোমিয়াল, ইয়েস, -3ও পলিনোমিয়াল। এখান থেকে কি শিখা হলো দেখো তো, এনি রিয়েল নাম্বার পলিনোমিয়াল, যে কোনো রিয়েল নাম্বারই দেওয়া থাকবে সে পলিনোমিয়াল, এবং তার ডিগ্রি 0। ইম্পর্টেন্ট জিনিস, যে কোনো একটা রিয়েল নাম্বার দেওয়া থাকলেই সে পলিনোমিয়াল এবং তার ডিগ্রি 0। একমাত্র 0 এক্সেপশনাল, অনলি 0 একটা দিয়া যদি প্রশ্ন করা হয় সে কি পলিনোমিয়াল? ইয়েস, কিন্তু তার নাম হইল 0 পলিনোমিয়াল। মনে রাখবে, 0 পলিনোমিয়াল, এবং তার ডিগ্রি হইল আনডিফাইন্ড, অনির্ণয়, অসংজ্ঞায়িত। শুধু 0-র জন্য আলাদাভাবে শিখে রাখো, 0-কে বলা হবে 0 পলিনোমিয়াল এবং তার ডিগ্রি হইল আনডিফাইন্ড, অসংজ্ঞায়িত। এখন এটা দিয়ে আমরা কোশ্চেন সলভ করব। দেখো, which one of the following is not a polynomial? নিচের কোনটা বহুপদী নয়, পলিনোমিয়াল না? দেখো, এটা কি? এটা আসলে 3x⁻1 না, তো পাওয়ার তো নেগেটিভ, তাইলে এইটা পলিনোমিয়াল না। ওকে, মনে রাখবে এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে নাই, মানে আদর্শ রূপে নাই। এখানে লিডিং টার্ম কিন্তু এইটা, মানে মুখ্য পদ কিন্তু এটা। তাহলে লিডিং কোএফিসিয়েন্ট কত? লিডিং কোএফিসিয়েন্ট হলো 3, এন্ড কনস্ট্যান্ট টার্ম কিন্তু এটা। তাহলে এই দুটাকে যদি আমি অ্যাড করি কি হয়? 0 না? বহুপদীটির মুখ্য সহগ এবং ধ্রুব পদের যোগফল কত? 0। আনসার হলো 0। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ পলিনোমিয়াল? নিচের কোনটা পলিনোমিয়াল? বহুপদী কোনটা? শুরুতেই দেখা যাচ্ছে পলিনোমিয়াল, এটা পলিনোমিয়াল। দেখো, এটা না, কারণ এটার মধ্যে x⁻2 হবে, এটার পাওয়ার নেগেটিভ, তো দেখাই যাচ্ছে। ফার্স্ট ওয়ান পলিনোমিয়াল। হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ পলিনোমিয়াল p(xy) = এত? আচ্ছা, যেখানে একটার বেশি ভেরিয়েবল থাকবে, ভেরিয়েবল আইডেন্টিফাই করবে কিভাবে? ভেরিয়েবল আইডেন্টিফাই করবে এখান থেকে। এটা দেখে আমরা বুঝতে পেরেছি এটা x এবং y এর ফাংশন, মানে x y দুইটাই ভেরিয়েবল। এখন ডিগ্রি কোনটা? দেখো, যদি দুইটাই ভেরিয়েবল হয়, এখানে পাওয়ার 5, এখানেও পাওয়ার 5, কারণ এখানে 1 আছে, এটা হইল পাওয়ার 6, তাহলে ডিগ্রি হইল 6। What is the leading coefficient of this? এখানে মাল্টিপ্লাই করা নেই, মানে গুণ করা নেই, গুণ অবস্থায় আছে। এখন আমরা কি করব? এই পুরোটা একবারে গুণ করব? কোনো প্রয়োজন নাই, এটা কমন সেন্সের ব্যাপার। দেখো, এই দুটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি, গুণ করি, 4টা পদ পাবো, 4টা টার্ম পাবো। এর মধ্যে এইটা আর এইটা যদি মাল্টিপ্লাই করি, সেই টার্মটার x এর পাওয়ার হবে সবচেয়ে বড়। তাহলে এই দুইটা যদি আমরা মাল্টিপ্লাই করি কি হয় দেখো তো, -6x²। না, কিন্তু এইটার সাথে তো আবার 3 আছে মাল্টিপ্লাই অবস্থায়, তাহলে 3, তাহলে কত? -18x²। তাইলে মুখ্য পদ হইল -18x²। কি চেয়েছে? মুখ্য সহগ কত?
তাহলে মুখ্য সহগ হইল এই পার্টটা, আনসার এটা। দেখো বা বুঝে নিলে সুবিধা আছে, আর মুখস্থ করা লাগবে না, মাথায় থেকে যাবে। দুইটা পলিনোমিয়াল, পলিনোমিয়াল হওয়ার জন্য কি লাগে তোমরা একটু আগে শিখেছ। দুইটা পলিনোমিয়ালকে যদি তুমি অ্যাড করো, দুইটা বহুপদীকে যদি যোগ করো, যোগ করলে কিন্তু পাওয়ার চেঞ্জ হয় না। তাহলে দুইটা বহুপদীকে যোগ করলে যেটা পাওয়া যায় সেটাও বহুপদী, সেটাও পলিনোমিয়াল। দুইটা বহুপদীকে বিয়োগ করলে যেটা পাওয়া যায় সেটাও বহুপদী, কারণ পাওয়ার চেঞ্জ হয় না, সেও পলিনোমিয়াল। দুইটা বহুপদীকে যদি গুণ করা হয়, মাল্টিপ্লাই করা হয়, সেও বহুপদী, সেও পলিনোমিয়াল। এখানে পাওয়ার চেঞ্জ হয়, পাওয়ার নতুন ভাবে নেগেটিভ বা ফ্র্যাকশন আসার সুযোগ নেই। অর্থাৎ দুইটা বহুপদীকে যোগ বিয়োগ গুণ, অর্থাৎ তুমি অ্যাড করো, মাইনাস করো, তারপর মাল্টিপ্লাই করো, যেটা পাইবা সেও বহুপদী, সেও পলিনোমিয়াল। কিন্তু ভাগের ক্ষেত্রে, ডিভিশনের ক্ষেত্রে একটু কথা আছে। তুমি যেটাকে ডিভাইড করতেছো, অর্থাৎ উপরে যেটা, তার পাওয়ার যদি ছোট হয়, নিচেরটার পাওয়ার বড় হয়, তাইলে যেটা পাইবা সে পলিনোমিয়াল না। কিন্তু উপরেরটার পাওয়ার যদি বড় হয়, অর্থাৎ যেটাকে ডিভাইড করতেছো তার পাওয়ার যদি বড় হয়, তাইলে যেটা পাইবা সেটা পলিনোমিয়াল। এবং সেটার ডিগ্রি আমরা কিভাবে করব দেখে নিচ্ছি। এই কথাগুলো এখানে আছে। ওকে, f of x equal to 7x square, আচ্ছা একটা পলিনোমিয়াল গিভেন দেওয়া আছে, f of x g of x। দেখো f of x এর ডিগ্রি হইল 3, g of x এর ডিগ্রি হইল 2, g of x এর ডিগ্রি হইল 2। তাইলে f of x ডিভাইড বাই g of x, অবশ্যই বড়টা উপরে, তাহলে যেটা পাইবা সে পলিনোমিয়াল। এবং সেই পলিনোমিয়ালটার ডিগ্রি হবে এইটার ডিগ্রি মাইনাস এইটার ডিগ্রি। এটাই ফর্মুলা, এটাই সিস্টেম 1। তাইলে একটা পলিনোমিয়ালকে আরেকটা পলিনোমিয়াল দিয়ে ডিভাইড করলে যেটা পাইবা সে পলিনোমিয়াল কিনা একটু ডাউট আছে। যদি পলিনোমিয়াল হয় তাইলে ডিগ্রি কি হবে, উপরেরটার ডিগ্রি মাইনাস নিচেরটার ডিগ্রি। আইডেন্টিটি, অভেদ, আরেকটা কনসেপ্ট। অভেদটা কি দেখো, ইজি, একেবারে ইজি। একেবারে ইজি। দেখো তোমরা দেখো তো, এই যে ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটা, এই ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটার ইকুয়াল সাইনের দুই সাইডে সেম জিনিস, দেখতে অন্যরকম মনে হলো সেম জিনিস। কারণ তুমি যদি এই ব্র্যাকেটটা উঠাও, এই যে এক্স স্কোয়ার মাইনাস 2x পাচ্ছ, তাইলে দিস ইজ ট্রু ফর অল রিয়েল ভ্যালু অফ এক্স। এটা এক্স এর যেই কোনো বাস্তব মানের জন্য সত্য। মানে কি, তুমি এক্স এর যেই বাস্তব মানই বসাও, ডান বাম সমান হয়ে যাবে। দিস ইজ আইডেন্টিটি, এটাই অভেদ। যেই ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটা এক্স এর যেই কোনো মানে ভেরিয়েবলের যেই কোনো রিয়েল ভ্যালুর জন্যই ট্রু, তাকে আমরা বলবো আইডেন্টিটি। এবার দেখো সেকেন্ডটা, দেখো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ, কারণ এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার 2। এখানে আমরা মুখস্থ জানি, সিস্টেম জানি, এটাকে যদি তুমি সলভ করতে পারো, যেই কোনো রুলে তুমি যদি সলভ করতে পারো, এক্স এর কয়টা ভ্যালু পাবে, দুইটা ভ্যালু পাবে ফিক্সড, কারণ এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এক্স এর পাওয়ার হইল 2। এখন এর থেকে কি বোঝা গেল, দিস ইজ ট্রু ফর অনলি 2 ভ্যালুজ অফ এক্স। এক্স এর মাত্র দুইটা ভ্যালুর জন্য সে ট্রু। কোন দুইটা, এটাকে সলভ করলে এক্স এর যেই দুইটা ভ্যালু পাইবা সেই দুইটার জন্যই সে ডান বাম সমান হবে। তাহলে কি বোঝা গেল, এটা এক্স এর সব রিয়েল ভ্যালুর জন্য ট্রু না, ডান বাম সমান না, মাত্র দুইটা ভ্যালুর জন্য ট্রু। সুতরাং সে নট আইডেন্টিটি, মানে অভেদ নয়। এবার দেখো
এটা এটা তুমি দেখে চিনো না এটা অভেদ নাকি অভেদ না, কিন্তু তুমি তাকে অন্যভাবে চিনো, সে ফর্মুলা, অ্যালজাব্রিক ফর্মুলা। অ্যালজাব্রিক ফর্মুলা গুলো তো প্রুভড, তাকে প্রমাণ করা, এস্টাবলিশড। এর মানে এক্স এর যেই ভ্যালুই বসাইবা ডান বাম সমান হবে, কারণ সে ফর্মুলা। সমান না হইলে তো সে ফর্মুলা হইতো না। এতে কি বোঝা গেছে? অ্যালজাব্রিক ফর্মুলা দেখলেই বুঝে নিবা সে আইডেন্টিটি। এখানে প্রবলেম হইল কি, এটাকে দেখতে অ্যালজাব্রিক ফর্মুলার মতো মনে হলেও আসলে অ্যালজাব্রিক ফর্মুলা না। এখানে একটা মাইনাস হলে অ্যালজাব্রিক ফর্মুলা হইতো। তো মাঝে মাঝে এরকম কনফিউজড হইতে হয়। এটা অভেদ নয়, কারণ সে ফর্মুলা না, ভুল আছে। আশা করি পারবে। রিমাইন্ডার থিওরাম এন্ড ফ্যাক্টর থিওরাম, মোস্ট ইম্পর্টেন্ট ফর এসএসসি অর এনি এক্সাম। ভাগশেষ উপপাদ্য ও উৎপাদক উপপাদ্য জিনিসটা কি দেখি আমরা। মনে করো এফ অফ এক্স ইকুয়াল এটা দেওয়া আছে, তোমারে বললো এক্স মাইনাস ওয়ান দিয়া এফ অফ এক্স কে ডিভাইড করলে রিমাইন্ডার কত হবে, ভাগশেষ কত হবে। তোমাকে প্রশ্ন করলো এক্স মাইনাস ওয়ান দিয়া এটাকে ডিভাইড করলে রিমাইন্ডার কত হবে, ভাগশেষ কত হবে। তুমি যদি সিস্টেম না জানো তুমি কি করবা, তুমি এক্স মাইনাস ওয়ান দিয়ে এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি কে ডিভাইড করবা। ডিভাইড করতে করতে এখানে যেটা থেকে যাবে তুমি বলবা সে রিমাইন্ডার, মানে অবশিষ্ট, ভাগশেষ। আর এখানে তুমি ভাগ ফলও পাইবা, ঠিক আছে। কিন্তু এইভাবে ভাগ করাটা অত ইজি না। আমরা এই রিমাইন্ডার থিওরাম দিয়া শুধু রিমাইন্ডারটা বের করে ফেলতে পারি, ভাগশেষ উপপাদ্য দিয়া ভাগশেষ বের করতে পারি, কিন্তু ভাগফলটা বের হবে না। কিভাবে? তোমাকে যদি এক্স মাইনাস ওয়ান দিয়ে এটাকে ডিভাইড করলে রিমাইন্ডার কত হবে এই প্রশ্ন করা, তুমি জাস্ট কি করবা, এফ অফ ওয়ান বের করবে। এফ অফ ওয়ান কত, কত হয়, 112 মাইনাস 5 কত হয়, -3। এটা দিয়া কি বোঝা যায়? এটা দিয়া বোঝা যায় এক্স মাইনাস ওয়ান দিয়া এফ অফ এক্স কে ডিভাইড করলে রিমাইন্ডার -3, ভাগশেষ -3। এবার তোমাকে বললো এক্স প্লাস টু দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত হয়। তুমি কি করবা, এফ অফ -2 বের করবা, যত হয় সে রিমাইন্ডার। এতে কি বোঝা গিয়েছে? এতে বোঝা গিয়েছে এখানে যদি এক্স মাইনাস ওয়ান থাকে ওখানে এফ অফ ওয়ান বের করবে, এখানে যদি এক্স প্লাস টু থাকে ওখানে এফ অফ -2 বের করবে, অর্থাৎ এখানকার বিপরীত চিহ্নটা তুমি ইউজ করবে। এইভাবে রিমাইন্ডার বের করা যায়, এই জন্যই এটার নাম হলো রিমাইন্ডার থিওরাম। এখন আরেকটা এক্সাম্পল দেখো। আরেকটা এক্সাম্পল দেখো তোমরা। মনে করো এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তুমি এফ অফ 2 বের করলে কি হয় দেখো তো, ইকুয়াল 0। এতে তুমি কি সিদ্ধান্ত নিবে? তুমি সিদ্ধান্ত নিবে এফ অফ এক্স কে এক্স মাইনাস 2 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 0। মানে একটু আগে তোমরা এটাই শিখেছ। এতে বোঝা যাচ্ছে এফ অফ এক্স কে এক্স মাইনাস 2 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার হয় 0। এখন দেখো তো
রিমাইন্ডার জিরো এর মানে কি, মানে ভাগশেষ জিরো এর মানে কি? ভাগশেষ জিরো মানে ভাগশেষ নাই, রিমাইন্ডার নাই। আর রিমাইন্ডার নাই মানে ভাগশেষ নাই, এর মানে কি? এর মানে হইল এক্স মাইনাস টু দিয়ে এটা ডিভিজিবল, বিভাজ্য, কাটাকাটি যায়। বিভাজ্য হইলেই তো রিমাইন্ডার থাকে না, ভাগশেষ থাকে না। তাহলে এখান থেকে আমরা যদি রিমাইন্ডার জিরো হয়ে যায় তখন আমরা বুঝে নেব এফ অফ এক্স ইজ ডিভিজিবল বাই এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু দিয়া এফ অফ এক্স বিভাজ্য, এটা বুঝে যাব। এখান থেকে আরো কিছু জিনিস আমরা শিখবো, সেটা হইল 21। এরা কি জানো 21 এর? এরা হইল 21 এর ফ্যাক্টরস, উৎপাদক, গুণনীয়ক। 21 এর উৎপাদক, গুণনীয়ক। 21 কি দিয়ে ডিভিজিবল? তার ফ্যাক্টরস দিয়ে ডিভিজিবল, তার গুণনীয়ক দিয়ে ডিভিজিবল, তার উৎপাদক দিয়ে ডিভিজিবল। আমরা এখানে ডিসিশন নিয়েছি এক্স মাইনাস টু দিয়া এটা ডিভিজিবল, এর মানে কি এক্স মাইনাস টু এটার একটা উৎপাদক। তাইলে রিমাইন্ডার জিরো হইলে যেটা দিয়া তুমি ডিভাইড করবা সে আসলে উৎপাদক, সে আসলে ফ্যাক্টর। এই জন্য এটাকে ফ্যাক্টর থিওরামও বলে, উৎপাদক উপপাদ্য বলে। এটা দিয়ে অনেক ইম্পর্টেন্ট ম্যাথ করা যায়। এই কনসেপ্ট যদি বুঝে থাকো, এটা দিয়ে আমরা এখন এমসিকিউ করব। দেখো, if x minus 2 is a factor of the polynomial p of x টা আমি লিখে নেই, x to the power 4 minus 5x cube plus 7x square minus a। প্রশ্নে বলা হয়েছে x minus 2 এটার ফ্যাক্টর, তোমাকে মেনে নিতে হবে। তোমাকে যদি মেনেই নিতে হয় x minus 2 এটার ফ্যাক্টর, তাহলে তুমি কি সিদ্ধান্ত নিবা? x minus 2 দিয়ে এটাকে ডিভাইড করলে জিরো হতেই হবে। x minus 2 দিয়ে এটাকে ডিভাইড করলে রিমাইন্ডার জিরো হবে, মানে ফ্যাক্টর হইতে হইলে তো রিমাইন্ডার জিরো। আর p of 2 যদি জিরো হয় এর মানে কি? টু টু দি পাওয়ার 4 5 2 কিউব প্লাস 7 2 স্কয়ার মাইনাস a ইকুয়াল 0। এখান থেকে আমরা হিসাব করে পেয়েছি a ইকুয়াল 4। তাইলে আনসার এটা। আরেকটি কোশ্চেন, 5x স্কয়ার একটা পলিনোমিয়াল, এটা একটা পলিনোমিয়াল। এখানে কোশ্চেন করা হয়েছে 2x প্লাস 1 দিয়া ডিভাইড করলে রিমাইন্ডার কত হবে। এই পলিনোমিয়ালটাকে 2x প্লাস 1 দিয়া ডিভাইড করলে রিমাইন্ডার কত হবে। আমি একটা জিনিস মনে করিয়ে দিচ্ছি, এটা যদি 2x প্লাস 1 না হইয়া x প্লাস 1 হইতো, তখন আমরা রিমাইন্ডার বের করব কিভাবে? আমরা সরাসরি p অফ মাইনাস 1 বের করে ফেলতাম। তাহলে এই সিস্টেমটা কখন প্রযোজ্য? যদি x এর কোএফিসিয়েন্ট 1 হয়, কিন্তু এখানে x এর কোএফিসিয়েন্ট 1 না, এই জন্য একটু কাজ করতে হবে। কাজটা কি? কাজটা হইলো এই x এর কোএফিসিয়েন্টকে 1 বানাইতে হবে। এই জন্য এটাকে 2 দিয়া ডিভাইড করতে হবে। আর 2 দিয়া যদি এটাকে ডিভাইড করো তাহলে 2 দিয়া এটাকে ডিভাইড করতে হবে। তাহলে 2 দিয়া এটাকে ডিভাইড করলে কত? x প্লাস 2 দিয়া 1 কে ডিভাইড করলে হাফ। এর মানে কি? এর মানে হইলো তোমাকে প্রশ্ন করেছে 2x প্লাস 1 দিয়া p অফ x কে ডিভাইড করলে রিমাইন্ডার কত হবে। তুমি এটাকে চেঞ্জ করে কোশ্চেনটা কিভাবে বানিয়েছো? x প্লাস হাফ দিয়া p অফ x কে ডিভাইড করলে রিমাইন্ডার কত হবে।
এটা দিয়ে রিমাইন্ডার, এটা দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার যত হবে, এটা দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার তত হবে। এটাই সিস্টেম। তাহলে এখানে কি করব আমরা? পি অফ মাইনাস হাফ বের করব। মাইনাস হাফ বের করলে যেটা আনসার হবে ওইটাই হবে, ওই অপশনটাই আনসার হবে। P of x equal this. Which one of the factor of P of x? এই জায়গার মধ্যে P of x এর ফ্যাক্টর কোনটা? আমরা x এর জায়গায় যদি -4 বসালে P of x 0 হয়ে যায়, তাইলে হবে আনসার এটা। x এর জায়গায় যদি -2 বসাইলে 0 হয়ে যায় P of x এর ভ্যালু, তাইলে ফ্যাক্টর হবে এইটা, মানে আনসার হবে এইটা। এইভাবে সবগুলো দিয়ে টেস্ট করে আমরা আনসারটা বের করে ফেলতে পারবো। আমরা নতুন কনসেপ্টে চলে আসলাম। হোমোজেনাস পলিনোমিয়াল, সমমাত্রিক বহুপদী, সিমেট্রিক, সাইক্লিক, হোমোজেনাস। x to the power 4, xy কিউব, y to the power 4। এখানে xy দুইটাই ভ্যারিয়েবল। x to the power 4 plus xy কিউব plus y to the power 4, এখানে দুইটাই ভ্যারিয়েবল xy। এটার ডিগ্রি 4, এটার ডিগ্রি 4, কারণ 1 আর 3 4, এটার ডিগ্রি 4। এইরকম সবগুলো টার্মের ডিগ্রি যদি সেম হয়, তখন আমরা তাকে বলি হোমোজেনিয়াস পলিনোমিয়াল, সমমাত্রিক বহুপদী। এখানে ভেরিয়েবল একটা হইতে পারে, একটা বেশিও হইতে পারে, কোনো প্রবলেম নাই। সিমেট্রিক এক্সপ্রেশন দেখো, সিমেট্রিক এক্সপ্রেশন। সিমেট্রিক এক্সপ্রেশনের প্রতিসম রাশির ফার্স্ট কন্ডিশন হলো এখানে ভেরিয়েবল থাকবে একটা থেকে বেশি। এর মানে কয়টা? দুইটা, তিনটা, চারটা, উপরের দিকে যেই কিছু হইতে পারে। ভেরিয়েবল একটা থেকে বেশি হবে। মেইন কন্ডিশনটা কি? যে কোনো দুইটা ভেরিয়েবলকে আমরা ইন্টারচেঞ্জ করব। যে কোনো দুইটা ভেরিয়েবলকে ইন্টারচেঞ্জ করব। ইন্টারচেঞ্জ করার পরেও যদি রাশিটি, এক্সপ্রেশনটা সেম থাকে, তখন আমরা তাকে বলবো সিমেট্রিক এক্সপ্রেশন। যেমন আমি এখানে একটা কাজ করি, এ আর বি ইন্টারচেঞ্জ করি, এ এর জায়গায় বি, বি এর জায়গায় এ, তাইলে এ স্কয়ারের জায়গায় হবে বি স্কয়ার, বি স্কয়ারের জায়গায় হবে এ স্কয়ার। সি স্কয়ারের কথা বলা হয়নি, সে ঠিক থাকবে। এ এর জায়গায় বি, বি এর জায়গায় এ, বি এর জায়গায় এ, সি এর কথা বলা হয় নাই, সি এর কথা বলা হয় নাই, এ এর জায়গায় বি। এখন দেখো তো এক্সপ্রেশনটা কিন্তু চেঞ্জ হয় না। এই দেখো, এ স্কয়ার, এ স্কয়ার, বি স্কয়ার, বি স্কয়ার, সি স্কয়ার, এ বি, বি এ সেম কথা, বি সি, সি বি সেম কথা। এরকম এরকম যে কোনো দুইটা ভেরিয়েবল ইন্টারচেঞ্জ করার পরেও যদি এক্সপ্রেশনটা আনচেঞ্জড থাকে, তখন ওই এক্সপ্রেশনটাকে, ওই রাশিটাকে আমরা বলবো প্রতিসম রাশি, সিমেট্রিক এক্সপ্রেশন। সাইক্লিক এক্সপ্রেশন, সাইক্লিকের মধ্যে কিন্তু ফিক্সড তিনটা ভেরিয়েবল থাকবে, তিনটা ভেরিয়েবল। এবং কিভাবে থাকবে দেখো, আমি একটা এক্সাম্পল দিই। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। সাইক্লিক এক্সপ্রেশনের মধ্যে ফিক্সড তিনটা ভেরিয়েবল থাকবে। এই তিনটা ভেরিয়েবলের মধ্যে কন্ডিশনটা কি থাকবে? কন্ডিশনটা থাকবে এ কে আমরা বি এর জায়গায় নিয়ে যাব, বি কে সি এর জায়গায় নিয়ে যাব, সি কে এ এর জায়গায় নিয়ে আসব। দেখো, এ কে নিয়ে যাব বি এর জায়গায়, বি কে নিয়ে যাব সি এর জায়গায়, আর সি কে নিয়ে আসবো কোথায়? এ এর জায়গায়। এখানেও একই কাজ করব, 3টা লিখলাম, এ এর জায়গায় সি, বি এর জায়গায় এ, সি এর জায়গায় বি। দেখো, ঘুরে ফিরে কিন্তু আগের এক্সপ্রেশনটাই ঠিক রইলো। এই জন্য তাকে আমরা বলবো সাইক্লিক এক্সপ্রেশন, চক্রক্রমিক রাশি। কিন্তু এই ব্যাপারটা ঠিক বিপরীত দিক থেকেও এক্সপ্লেইন করা যায়। কিরকম? এ সি এর জায়গায়, সি বি এর জায়গায়, বি এর জায়গায়, এইভাবেও যদি হয়, তখন আমরা বলবো সাইক্লিক এক্সপ্রেশন, চক্রক্রমিক রাশি।
এখন আমরা এটা দিয়ে এমসিকিউ করব। দেখো, which one given below is a homogeneous polynomial? homogeneous কোনটা, সমমাত্রিক কোনটা? ফার্স্ট ওয়ান, দেখো 2 পাওয়ার 2 ডিগ্রি 2, এটাই আনসার। which one of the following expression is symmetric? এখানে সিমেট্রিক কোনটা? সিমেট্রিক মনে আছে, ভেরিয়েবল হবে একটার থেকে বেশি এবং যেই কোনো দুইটা ইন্টারচেঞ্জ করা হবে। এখানেও টেকনিক আছে, সেম প্যাটার্নের হইতে হবে, নাইলে ইন্টারচেঞ্জ করলে সেম থাকে না। যেমন এখানে এটা তুমি এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স নিয়ে আসার পরেও সেম থাকবে, তাহলে আনসার হবে এটা। which one of the following is a symmetric expression? এখানেও এই সেম প্যাটার্নের আছে, এটাই হবে আনসার, সিমেট্রিক এক্সপ্রেশন। which one of the following is the cyclic expression? এখানে সাইক্লিক কোনটা, চক্রক্রমিক কোনটা? চক্রক্রমিকটাও সেম প্যাটার্নের হইতে হয়, তিনটা ভেরিয়েবল থাকতে হয়, নাইলে মিলে না। এক্স যাবে ওয়াই এর জায়গায়, ওয়াই জেড এর জায়গায়, জেড এক্স এর জায়গায়। এটা টেস্ট করলে মিলে যাবে, বোঝাই যাচ্ছে। পার্শিয়াল ফ্র্যাকশন, ছোট ছোট পার্শিয়াল ফ্র্যাকশন, আংশিক ভগ্নাংশ, এগুলো এমসিকিউতে আসে। এখানে আমরা টেকনিক শিখব। দেখো, একটা ম্যাথ দিয়ে আমরা টেকনিকটা শিখে ফেলি। দেখো টেকনিকটা শিখবো কিভাবে। এখানে এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করে এটা পাওয়া যায়, এটা প্রশ্নে গিভেন দেওয়া আছে। বি এর ভ্যালুটা কত? ঠিক আছে, বি এর ভ্যালুটা কত? আমরা আসলে এটাকে শর্টকাট মেথডে পার্শিয়াল ফ্র্যাকশন করব, করে এটার সাথে কম্পেয়ার করে বি এর ভ্যালু বের করে ফেলবো। ফার্স্টে আমরা নিজেদের মতো করে এটাকে আংশিক ভগ্নাংশ করব শর্টকাটে, এরপরে এটার সাথে কম্পেয়ার করলে বি এর ভ্যালু বের হয়ে যাবে। সেই শর্টকাটটা একটু বুঝে নাও। শর্টকাট করতে হলেও এইটাকে ফ্যাক্টরাইজ করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটার উৎপাদকে বিশ্লেষণ, যারা পারো মিডল টার্ম ব্রেক করবে, এরপরে কমন নেওয়ার পরে কি হবে, এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2 হবে। এটা হবে উৎপাদক বিশ্লেষণ, ফ্যাক্টরাইজ। আমরা এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করব, তবে শর্টকাটে। কিরকম দেখো, 3x মাইনাস 7, নিচেই ফ্যাক্টরাইজটা বসাবো, এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2। আমরা একবার 3 বসাবো, আবার 2 বসাবো। যখন 3 বসাবো, আচ্ছা 3টা বসাই, যখন 3 বসাবো তখন এটার মধ্যে বসাবো না, বসাবো এটার মধ্যে, মানে এটা বাদ দিয়া বাকিগুলোর মধ্যে। এটার মধ্যে বসালে নিচে 0 আসবে, আনডিফাইন্ড হয়ে যাবে। এবার বসাবো 2, 2 যখন বসাবো যখন 2 বসাবো এটার মধ্যে বসাবো না, বাকিটার মধ্যে বসাবো, কারণ এটার মধ্যে বসাইলে 0 আসবে নিচে, আনডিফাইন্ড হয়ে যাবে। আমি সংক্ষেপে কথাটা আবার বলি।
আমরা একবার 3 একবার 2 বসাবো। যখন 3 বসাবো এটার মধ্যে x এর জায়গায় যখন 3 বসাবো এখানে বসাবো, এখানে বসাবো, এখানে বসাবো না, কারণ এখানে বসালে 0 আসবে। যখন এখানে x এর ভ্যালু 2 বসাবো তখন এখানে বসাবো, এখানে বসাবো, এখানে বসাবো না, এখানে বসালে 0 আসবে, আনডিফাইন্ড হয়ে যাবে। এখন এটাকে দেখি কি আসছে। 9 মাইনাস 7 মানে 2 আর 3 মাইনাস 2 মানে 1, তাহলে x মাইনাস 3 প্লাস উপরে মাইনাস 1 নিচে মাইনাস 1 x মাইনাস 2। আচ্ছা, আমাদের যেই পার্শিয়াল ফ্র্যাকশনটা দিয়ে দিছে ওটা x মাইনাস 2 আগে, আমি একটু সাজাই লিখি। 1 বাই x মাইনাস 2 এটা আগে লিখলাম আর এটা পরে লিখলাম। আমরা এইটার সাথে এটাকে কম্পেয়ার করব, কারণ ওইটার নিচে x মাইনাস 3 আছে, এটার নিচে x মাইনাস 3 আছে, তাইলে b এর ভ্যালুটা হইল 2। b এর ভ্যালুটা হইল 2, আমার কাছে চাওয়া হয়েছে b এর ভ্যালু। এইভাবেই পার্শিয়াল ফ্র্যাকশন গুলো করতে হবে। একদম সেম রুল, p আর q এর ভ্যালু একইভাবে, একদম ইজি। p অফ xyz ইকুয়াল টু এটা গিভেন, চাওয়া হয়েছে p অফ 1 মাইনাস 1 2, এটার ভ্যালু কত? এটার ভ্যালু কি হবে? এই x এর জায়গায় 1 বসাই দেওয়া হবে, y এর জায়গায় মাইনাস 1, z এর জায়গায় 2, এইভাবে বসানোর পরে যেটা হবে ওইটাই হবে এটার আনসার। আশা করি ক্লাসটা তোমরা ভালোভাবে দেখবে। ক্লাসটা যদি ভালোভাবে ফলো করো আশা করি উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।